আমরা অ্যাকচুয়ালি মাথাটা কাজ করা বলতে যেটা বোঝাই, মাথাটার ভেতরে যে কাজটা হয় ওটার কনসেন্ট্রেশন যদি পরিষ্কার থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু সাইকেলগুলো কাজ করতে শুরু করে। যারা অঙ্কের ছাত্র তারা একটা কথা বলেন, P⁵. P⁵ মানে প্র্যাকটিস 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 প্র্যাকটিস। মেডিটেশন ফোকাসটা তৈরি করে, গেম স্ট্র্যাটেজি তৈরি করে। বলা হয় মাথায় ঠিক করে দেয় আমরা কি করব, আমাদের সিদ্ধান্ত, আমাদের বেড়ে ওঠা, আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু কিন্তু মাথা বা মস্তিষ্কই ঠিক করে। কিন্তু মস্তিষ্কের নেপথ্যে কি থাকে? মাথা ঠিক কি করবে সেটা কে ঠিক করে দেয়? কোন বিজ্ঞান রয়েছে? চলুন জানি আমাদের আজকের অতিথির কাছ থেকে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রী বিদ্যুৎ মজুমদার, ডেপুটি ডিরেক্টর, GIS গ্রুপ। স্যার, শুরুতেই একটা সহজ এবং কঠিন প্রশ্ন রাখবো আপনার কাছে। আমাদের মাথা ঠিক কিভাবে কাজ করে? আমরা অ্যাকচুয়ালি মাথাটা কাজ করা বলতে যেটা বোঝাই, যে ধরুন আমি যে কোনো একটা জিনিসকে দেখছি, তো দেখার সঙ্গে সঙ্গে আমরা চিন্তা করতে শুরু করি বা আমাদের কোথাও একটা স্ট্রাইক করে যে আমরা কী দেখছি, এবং সঙ্গে সঙ্গে আরও একটা চিন্তা চলে আসে, এই দেখারটা কীরকম। মানে মনে করুন আমি একটা আপেল দেখছি, তো আপেলটা দেখার সঙ্গে সঙ্গে আমার মনে চিন্তা চলে আসে যে এই আপেলটা অ্যাকচুয়ালি আপেল কেন, এটা কমলালেবু নয় কেন, এবং এর মধ্যে কী পার্থক্য আছে। এটার থেকে আমরা কিন্তু আরও ভাবতে শুরু করি যে এটা কী, এটা খাবার নাকি এটা বল, দুটোর মধ্যে পার্থক্য আছে। এবারে এটা আমরা জানি বলে আমরা খাই, মনে করুন আমরা জানি না, তাহলে আমরা গুলিয়ে ফেলবো, যেটা আরেকজনকে জিজ্ঞেস করবো এটা কী করে, কিন্তু আমরা এটাকে নিয়ে তখন কামড়াই, যেটা আমি যাতে জানি। কামড়াবার সঙ্গে সঙ্গে আমরা টেস্ট পাই, টক না মিষ্টি, তখন আমরা কিছু একটা ভালো বলি কি খারাপ বলি। এবং আমরা যারা সাধারণের থেকে একটু এগিয়ে যারা থাকে, আমরা দেখেছি তারা এইবার ভাবতে শুরু করেন যে এটা আর কি করা যেতে পারে, এটা জুস করা যেতে পারে, নাকি এটা কেটে খাওয়া যেতে পারে, নাকি এটা কোনো ওষুধ তৈরি করবার ক্ষেত্রে আমি কোনো কাজে লাগাতে পারি। আরেকটু যারা পড়াশুনো জানা লোক তারা মনে করবে কি ওষুধ তৈরি করা যে কাজে লাগাতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু সিকোয়েন্সে আমাদের সামনে পরপর আসতে শুরু করে, এবং এইটাই হচ্ছে ভাবনা, ভাবনা থেকে সিদ্ধান্ত, সিদ্ধান্ত থেকে করা, এবং করা থেকে ওর মধ্যে কোনো আটকে গেলে ওটাকে সলিউশন করা, যেটাকে আমরা ইন্টেলিজেন্স বলি। স্যার, এই যে বললেন আপনি স্টেপগুলোর কথা, তাহলে কি শেখার প্রক্রিয়ায় মাথার ভূমিকা ধীরে ধীরে বাড়তে থাকে? এটা অভিজ্ঞতা। মানে মনে করুন বিবেকানন্দ খুব কম সময়ের মধ্যে অনেক মানুষের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এবং সম্পূর্ণ বাইরে গিয়ে প্রতিষ্ঠিত করেছে। আবার বিবেকানন্দ যে কোনো বই পড়ে চট করে কোনো একটা প্রশ্ন করলে উত্তর দিয়ে দিতে পারতেন। অনেকে অবাক হয়ে যেত, অনেকে ম্যাজিক জানেন যে কোনো জায়গা থেকে বলছি করছি, আসলে তা না। এটা হচ্ছে ফোকাস। মানে মাথাটার ভেতরে যে কাজটা হয় ওটার কনসেন্ট্রেশন যদি পরিষ্কার থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু সাইকেলগুলো কাজ করতে শুরু করে। যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, কথা বলতে বলতে আপনি আমাকে দেখছেন, আমাকে বোঝবার চেষ্টা করছেন, একই সঙ্গে আপনার মনে হচ্ছে যে একে আর আমি কী বলতে পারি, যেটা দর্শকদের পক্ষে খুব ভালো হয় জানার পক্ষে। তো সেই দিক থেকে আমরা যখনই কোনো জিনিসকে ভাবি, ভেতরে যে প্রক্রিয়াটা হয় সেটা হচ্ছে কি সারা শরীর, মন এবং মাথা একসঙ্গে কাজ করতে শুরু করে। এই কাজটা কিন্তু সার্কুলেশনের সঙ্গে যুক্ত, সেটা বায়োলজিক্যাল, ঠিক আছে। কিন্তু আসলে আমরা যখন সাধারণভাবে আলোচনা করি তখন আমরা বলি যে আমাদের কাজ হচ্ছে দেখা, উপলব্ধি করা, চিন্তা করা, এবং সেটাকে নিয়ে কালচার করা বা নার্চার করা, এবং শেষ পর্যন্ত সেটাকে একটা জায়গায় পৌঁছানো, যেখান থেকে আমরা একটা উপসংহার ড্র করতে পারি। একদম ঠিক। সেই কাজটা কন্টিনিউয়াসলি যারা করেছেন তারা হচ্ছে যথেষ্ট বিদ্বান, এবং যারা করতে গিয়ে হারিয়ে ফেলেন, ফোকাসটা পান না, তারা বিবেকানন্দ আর হয়ে উঠতে পারেন না। এই যে অনুষ্ঠানটা আমরা করছি আজকে, যে আলোচনা, এই আলোচনায় একটা কথা এই মুহূর্তে মানুষজনের মাথায় চলে এসছে অলরেডি, আইকিউ। তো এই যে আইকিউ, এই লেভেলটাও তো মানুষের বিচার বুদ্ধির বিবেচনা করে, যে তার কতটা বিচার বুদ্ধি রয়েছে। আমি বুঝতে পেরেছি আপনি কি বললেন। যে দেখুন, যে কোনো জিনিস আমরা যখন দেখি না, তখন আমাদের রাইট আর লেফট ব্রেন দুটোকে একসঙ্গে কাজ করতে হবে। রাইট ব্রেনটাকে হচ্ছে গিয়ে লজিক্যাল, সেটা আমরা দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে কিন্তু ইমোশনাল ব্রেনটাও রিয়াক্ট করতে শুরু করে।
যে এইটার সঙ্গে আর কি আমার ভেতরের অনুভূতিগুলো আছে। হ্যাঁ, যে আমি যখন কোনো একটা জিনিসকে ধরুন আজকে আমাকে বললেন যে 8টা লাইন 1 2 7 9 8 7 লিখলাম, আবার 8টা রো হলো যেখানে আমার অনেকগুলো আছে, তাহলে 8 × 8 64 হয়ে গেল। এই 64টা নাম্বারকে একবার দেখিয়ে দিয়ে যদি কেউ বলে আপনি পরপর বলে যান তো কী লেখা আছে, আপনি কি বলতে পারবেন? অনেকে বলতে পারে। কি করে বলতে পারে, মানে এর ইয়েটা কি, রহস্যটা কি? এই রহস্যটা হচ্ছে এটা যে ওরা এতটা ফোকাস দিয়ে জিনিসটাকে দেখে, তার সঙ্গে ওরা ছবিতে এটাকে লেফট ব্রেনটা দিয়ে কিন্তু ছবিটা ধরে নেয়। আবার আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনি ছোটোবেলায় মেমোরি টেস্ট করেছেন, একটা বাটির মধ্যে দাঁড়িয়ে সেই ছুরি কাঁচি রাবার ইত্যাদি দিয়ে দেওয়া হলো এবং তাকে 1 সেকেন্ড দেখে বলা হলো যে এবার তুমি খাতায় লিখতে শুরু করো যে কী কী আছে। ও যদি ওইটা মানে মনে রাখার চেষ্টা করে তাহলে ওকে ছবিগুলো মনে রাখতে হবে। আবার অনেকে আছে, ধরুন এটা খুব সহজ পদ্ধতি বললাম, সেটা একটা বিরাট জায়গায় তাকে অনেক কিছু দেওয়া হলো, দিয়ে বলা হলো এটা করো, তখন ওই ছবিটা রিলেট করার চেষ্টা করে যে বাঘ আসছে হরিণের পেছনে, হরিণ দৌড়চ্ছে যখন, তখন সামনে কুয়ো পড়লো যখন, তখন হরিণ একটু থতমত খেয়ে গেল। কুয়োটা যখন পার হয়ে গেল, সে দেখলো একটা কাঁটা তারের বেড়া আছে, তাহলে ও কিন্তু পরপর সিকোয়েন্সে রাখছে, এই জিনিসগুলো করছে। এবার এই ছবিটা দিয়েই তাকে যদি সরিয়ে দিয়ে বলা হয় ভাই বলো তো যে কী কী ছিল, ও কিন্তু বলাটা খুব তাড়াতাড়ি, নর্মালি সে পারবে না। আবার উল্টো ফেলতে পারি আমি, যে মনে করুন আমি 8 আর 8 বললাম, পরপরও লিখে গেল, আমি ফট করে মাঝখানে বললাম দেখুন মাঝখানে 4টে লাইন বলুন তো কী কী লেখা আছে, পারবে না। কেন পারবে না? ওটারও একটা প্র্যাকটিস দরকার। আমরা যে জিনিসগুলোকে মনে রাখি, যে জিনিসগুলোকে বুঝতে পারি, দেখবেন সেই জিনিসগুলো চট করে বুঝতে পারি কেন? কারণ আমরা এটার মধ্যে প্র্যাকটিসে আছি, আমাদের অভ্যাস হয়েছে এটা। আমরা বোতাম লাগাতে হবে কী করে, এটা তো মাথা দিয়ে আমাদের ভাবতে হয় না, আমরা প্র্যাকটিসে আছি। কিন্তু আমাকে যদি বলা হয় যে তুমি আজকে একটুখানি ট্রেকিংয়ে যেতে হবে, কী কী নিতে হবে, তখন কিন্তু আমাদের ভাবতে হয় যে কোনটা আরেকটা শব্দ স্যার খুব চলে এই মুহূর্তে, আমরা বলে থাকি মাসল ব্রেন আছে। হ্যাঁ, মানে আমাদের হাত জানে সে কি করবে, আমাদের পা জানে সে কি করবে, মানে তাকে আমাকে আলাদা করে কোনো নির্দেশ দিতে হচ্ছে না, দেখতে হচ্ছে, বাস চোখ দেখলো মানে হয়ে গেল। একদম, মানে এইটার মাধ্যমে সে বুঝতে পারে এর পরের স্টেপটা কী করতে হবে। হাত দিয়ে আমি যখনই ধরছি তখন আমি জানি এটা আমার মুখে যাবে, মুখ দিয়ে আমাকে খেতে হবে, খাওয়ার পরে আমাকে আরেকটা হাত দিয়ে জলের গ্লাসটা ধরতে হবে। এগুলো কিন্তু আমার এক্সপিরিয়েন্সের মধ্যে, এই জন্য যারা অঙ্কের ছাত্র তারা একটা কথা বলেন P⁵ মানে প্র্যাকটিস। খুব বাজে একটা ছেলে অঙ্ক ওই জন্য ভালো হয়ে যেতে পারে যদি সে শুধু প্র্যাকটিস করে। কারণ 5টা অঙ্ক করবার পর যদি মনোযোগী হয়, 5টা অঙ্ক করবার পর 6টা অঙ্ক করবার পর 7th প্রবলেমটা ওকে যখন দেওয়া হবে তখন ও স্ট্রাকচারে ফেলে দেয়, এই প্রবলেমটা একটু ঘুরিয়ে দিলেও সে বুঝতে পারে। তখন প্রসেসটা কিন্তু তাকে ওই একইভাবে করতে হবে। যোগেরটা যোগই হয়, বিয়োগেরটা বিয়োগই হয়, আবার স্কোয়ারেরটা স্কোয়ারই হয়, আবার কিউবেরটা কিউবই হয়, কিন্তু সবটা নম্বর দিয়ে করা যায় না। সেই জন্যে আমরা ইমাজিনারি নাম্বারকে নিয়ে এসেছি, x/y -z, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। কেন কি? এটা বিরাট একটা প্রবলেমকে নিয়ে, আমাদের তো জীবনটা প্রবলেম সলিউশনের জন্য, সকাল থেকে বিকেল রাত্রিবেলা পর্যন্ত আপনি যাই করছেন একটা প্রবলেম সলভ করতে হবে। তো প্রবলেম সলভ করাটা রাস্তাঘাট হতে পারে, তাহলে ইঞ্জিনিয়ারিং। প্রবলেম সলভটা যদি দেহ নিয়ে হতে পারে, সেটা ডাক্তারি। প্রবলেম সলভারটা যদি ছবি নিয়ে হয় তাহলে সেটা তার হাত, খেলা নিয়ে হয় তাহলে তার পা। তাহলে এই যে স্কিল বলি আমরা, যেটা আমাদের মাথার থেকেই আসে মনে, সেটা হচ্ছে কি এই প্রবলেম সলভিংটা একটা পার্টিকুলার সেক্টরে। কারণ আপনি সব কিছু নিয়ে করতে পারবেন না, সম্ভব না। বিরাট এই পৃথিবীতে এত কিছু আছে যেটাতে আপনি সব কিছু করা সম্ভব নয়। তখন আপনার এক্সপার্টাইজ হয়, তখন আপনার স্কিল হয়, তখন মাথার একটা পার্টিকুলার জায়গায় অসম্ভব ভালো কাজ করে, আরেকটা জায়গায় কাজ করতেই পারে না, ব্লান্ট হয়ে যায়। এই জন্য আপনি যদি আমি যদি আপনাকে একটা বলি, আচ্ছা আপনি এখন A.R. রহমানের মধ্যে ভালো একটা গান শোনান তো, আপনি পারবেন না। কেন পারবেন না? আপনি তো যথেষ্ট কনফিডেন্টের লোক, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমাকে ঘাবড়ে দিচ্ছেন, তো সেটা দিয়ে আপনি কেন পারবেন না? কারণ আপনি ওই সেক্টরটায় প্র্যাকটিস করেন। একদম। আপনি যদি ফোকাস করে মনে করেন আগামী 4 বছর আমি এই রকম করেই করবো, A.R. রহমান না হলেও আর রহমান অন্তত হয়ে যাবে, এটা হয়তো বাদ যাবে। ভালো বললেন, এটা ঠিকই। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। অবভিয়াসলি আমিও ম্যাথসের ছাত্র, বাই দ্য ওয়ে। আমিও। স্যার, আমরা একটা বেসিক দিক নিয়ে আলোচনা করলাম, ব্রেন কিভাবে কাজ করছে আমাদের। কিন্তু এখন যে সময়টা আমরা যে সময় দাঁড়িয়ে আছি, সেখানে প্রযুক্তি শেষ কথা বলছে।
ইনফ্যাক্ট আমরা এআই এর দাপট দেখতে পাচ্ছি। সেখানে প্রযুক্তি যে নতুন ছেলেমেয়েরা যারা শিখছে তাদের উপর কতটা প্রভাব ফেলছে বলে মনে করেন আপনি? দেখুন, প্রযুক্তি প্রভাবটা ফেলতে বাধ্য হচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে আমরা এখন যে জগতে বা যে যুগে চলে এসেছি সেখানে প্রযুক্তি বাদ দিয়ে আমরা এগোতে পারব না। আপনি এখন যদি বলেন ট্রেন ফাস্ট হচ্ছে, ফ্লাইট অন্যরকম মোডে যাচ্ছে, টেলিফোন রূপান্তর ঘটছে, টিভি স্টাইল পাল্টাচ্ছে, ইউটিউব বলে একটা জিনিস চলে এসছে, সকলে দেখছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আবার তার সঙ্গে আরেকটু উপরে গেলে এসিও, সব কিছু মিলিয়ে কিন্তু এখন, এবং এখানে একটু কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি, ভিআরএআর যেটাকে বলা হয়, সেগুলোকে গুগলের মধ্যে ঢোকানো হয়েছিল এবং সেটাতে গুগল পপুলার হলো, জনপ্রিয় হলো। কেন? খুব ফাস্ট সে অ্যাক্সেসটার উত্তরটা দিচ্ছে এবং তার মধ্যে এতটাই ইনফরমেশন স্টোর করা আছে যে আপনি তার উত্তর পাবেন। প্রবলেমটা এইভাবে তৈরি করা আছে। এবার এটাতে এখন এআই যোগ করা হচ্ছে। এইটা হচ্ছে আরেকটা যুগান্তকারী আবিষ্কার। এআই ভালো না খারাপ এটা ডেফিনেটলি একটা বিতর্কের ব্যাপার এবং বিশাল বিতর্কের ব্যাপার, তার কারণ যে যেভাবে এটাকে ব্যবহার করবে। এখন আপনার গলায় আমি মাইকেল জ্যাকসনের গান ঢুকিয়ে দিলাম ক্যাপচার করে, এবং তারপর আপনাকে যে একটা গান গাওয়ালাম এবং তারপর বললাম যে এই গানটা আপনিই গেয়েছেন, মাইকেল জ্যাকসনের কোনো গলার কেস নেই। তখন আপনি চিৎকার করে চেঁচামেচি করে মাথা কুণ্ডে মরলেও কিন্তু এটা প্রমাণ করতে পারবেন না ওটা আমার গান নয়, তার কারণ ওটা মানুষের কাছে চলে গেছে। সেটা খারাপ দিক। কিন্তু এই আবার একটা ভালো দিকও আছে, যে একটা জটিল বোম হয়তো ব্লাস্ট করবার মতন অবস্থানে রয়েছে, সেখানে আপনি একটা রোবটকে, নিজে না গিয়ে রোবটকে পাঠাচ্ছেন ওইটাকে ডিফিউজ করবার জন্য। তো সেখানে স্বাভাবিকভাবেই এআই এর একটা বড় ভূমিকা থাকবে। আসলে কি, আসলে হচ্ছে ব্যাপারটা ইন্টেলিজেন্সি, কিন্তু আর্টিফিশিয়াল। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানেটা কি, যে আমি আমার মধ্যে যে ইন্টেলিজেন্সটা ডেভেলপ করে ওই ভাবতে গিয়ে উপলব্ধি করতে 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 এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমি একটা সার্টেন স্টেজে গিয়ে সিদ্ধান্ত নিতে পারি, প্রবলেমটাকে সলভ করবার অ্যাটিটিউড নিতে পারি। এই পুরো সায়েন্সটাকে বা পুরো অ্যালগরিদমটাকে যেটাকে বলা হয় সেটা আমি একটা কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এই কম্পিউটারে এবার এই কাজটা আমার হয়ে করছে। এবার এইখানে একটা ক্যাচ পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমি যখন বড় হই আমি আমার সঙ্গে প্রতিযোগিতা করে বড় হই। আমি কালকে যা ছিলাম আজকে ভাবছি ওটা কি ঠিক ছিল, এটা কি। ধরুন রোনাল্ডো তার যে কোনোভাবে বল একদিনে আয়ত্ত করতে শেখেনি, সে সমুদ্রের ধারে খেলেছে, সে ঘন্টার পর ঘন্টা মাটিতে পায়ে বলটা রেখে রেখেছে। ঠিক সেই রকমভাবে আমরাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করি। কম্পিউটার কীভাবে করবে? কম্পিউটার কিন্তু প্রোগ্রামের সঙ্গে প্রোগ্রামের কম্পিটিশন হচ্ছে। এইটাকেই বলা হচ্ছে জ্ঞান টেকনোলজি, জেনারেটর অ্যাডভাইসেবল নেটওয়ার্ক। এবং এই জ্ঞানটা বা এই নেটওয়ার্কটা এটা কীভাবে কাজ করছে, যে এটা একটা জেনারেট করছে আর একটা প্রোগ্রাম সেটাকে অ্যাসেস করে দেখছে যে এটার মধ্যে কী ফাঁক আছে। এটাকে উদাহরণ দিয়ে বলা যাক, মনে করুন একজনকে আপনি তৈরি করছেন পুরো, যে জুলিয়াস সিজারের মতো দেখতে। তো আপনি জুলিয়াস সিজারকে যে বানাচ্ছেন, যে প্রোগ্রামটা জুলিয়াস সিজারকে তৈরি করছে আর একটা প্রোগ্রাম প্রতি মুহূর্তে অ্যাসেস করছে ও রিয়েলি কিন্তু জুলিয়াস সিজারের মতো হয়েছে কিনা। কয়েক লক্ষ বা কয়েক হাজার ডেটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাকে তারা করছে, তাকে তারা অ্যাসেস করে দেখছে। এই প্রোগ্রাম ভার্সেস প্রোগ্রামের যে কম্পিটিশন, তার মধ্যে দিয়েই কিন্তু আরেকটা স্তরে ইন্টেলিজেন্সটা পৌঁছাচ্ছে। ফলে আপনি এমনভাবে হয়তো করা আছে যে আপনি একটা রোবট মহিলা দাঁড় করিয়ে রেখেছে, আমি একটা দেশে গিয়ে আমি এটা করেওছিলাম, দাঁড় করিয়ে রেখেছে, সবাই দেখছে, আমি ওর কাঁধে গিয়ে হাত রাখলাম যে হাউ আর ইউ, তো বললো ডোন্ট টাচ মি। ওকে, তো তার মানে ওকে বলা হয়েছে আমি লেডি, প্লিজ টেক কেয়ার, ডোন্ট টাচ মি। তো এই যে জিনিসটা, এটা ও তো নিজে থেকে উত্তর দিচ্ছে না, এই ইন্টেলিজেন্সটা ওর ব্রেনের মধ্যে, ওর নিউরোলজির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওর যে নিউরোলজি সেটা কিন্তু এই মানুষের তৈরি করা নিউরোলজি। তাহলে মানুষ কিন্তু মানুষ যা ভেবেছে সেটাই তো ওখানে গেছে, এবং এটা একটা দিনে গিয়ে আসবে যেটা কিন্তু ডমিনেট করবে সারা পৃথিবীকে, ডমিনেট করবে একটা দিন। আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ, সেই একটা জায়গায় তো আশীর্বাদ বটে অবভিয়াসলি। মানে আজ বিজ্ঞান যদি না থাকতো তাহলে তো আপনি এইভাবে স্টুডিও তৈরি করতে পারতেন না। ঠিক ঠিক ঠিক, আমি যেখানে বসে আছি আমি সেই উদাহরণটাই দিচ্ছি। না, মাই পয়েন্ট ইজ যে ওইখানে সেই অভিশাপ যে শব্দটা ছিল আমাদের, সেটা এখানে অভিশাপটা অ্যাকচুয়ালি দুষ্টু লোকেদের অভিশাপটা দুষ্টু লোকেদের জন্য সত্যজিৎ দাস সিনেমায় ঠিক।
আশীর্বাদটা ভালো লোকের হচ্ছে, হ্যাঁ, এবং ভালো লোকের সংখ্যা বেশি। সংখ্যা বেশি, অবশ্যই চিরকাল। স্যার, একটা জিনিস আমরা দেখতে পাই, এই যে প্রযুক্তি নির্ভরতা বর্তমান জেনারেশনের কাছে, আপনাকে বলছিলাম একটা, এটা অবশ্যম্ভাবী। হ্যাঁ, তো সেটা কি তার বিকাশে কোথাও কি প্রভাব ফেলছে, তার বেড়ে ওঠায়, তার শিক্ষায় এবং তার বোধ তৈরিতে, যেটা নিয়ে আমরা শুরুতে কথা বলেছি? ফেলছে, প্রভাবটা ফেলবে। মানে ধরুন, আমি ছোটোবেলা থেকে বাবার ক্যামেরা নিয়ে অভ্যস্ত, যে বাবার একটা ক্যামেরা ছিল, আমি ক্লাস 4 থেকে ওই ক্যামেরাটা নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলাম। তো আমার হাত তো চলতে শুরু করেছে, আমি ক্লাস 6-এ গিয়ে ভালো ভালো ছবি তুলতে আরম্ভ। আমার আপনার ভাইয়ের একটা বাচ্চার ছেলে, এবং সে দেখছি আপনার একটা গাড়ি আছে, তো ও খুব শখ যে দাদা গাড়ি চালা, আমি ওখানে চালিয়ে দেখি। চালাতে চালাতে ও তো আপনার থেকে ছোটোবেলা থেকে চালাচ্ছে। তো এই যে আরও পপুলার, এই যে প্রভাবটা, এটা হচ্ছে কোনো একটা জিনিসকে, বস্তুকে আমরা যখন হাতের কাছে পাই না, সেটা নিয়ে আমরা থেমে থাকতে পারি না। এটা চিরকালীন সত্য, ওটাকে এক্সপ্লোর করি, এবং এই এক্সপ্লোর করে দেখতে দেখতে আমরা ভাবতে শুরু করি আপেল কেন নিচে যাচ্ছে। এইটার প্রভাবই, এই প্রভাবটাই হচ্ছে প্রভাব। এই প্রভাবটা সাধারণ মানুষের মধ্যেও আছে, এটা একটা লেখাপড়া জানা লোকের মধ্যেও আছে, সে সেইভাবে ট্রেন্ড হচ্ছে। কিন্তু এটা ডিপেন্ড করে আমরা কোন কোন স্তরের মধ্যে দিয়ে যাচ্ছি, কাদের মধ্যে দিয়ে যাচ্ছি, সেইভাবে আমার উত্থান পতন, উত্থান বা আরও উত্থান হতে পারে, কিন্তু প্রভাবটা কিন্তু সকলের মধ্যে পড়ে। আর এই প্রভাবটা আমরা সুই হোক বা কুই হোক, আমরা এটা এড়াতে পারি না। কু হওয়াটা উচিত নয়, কুই হোক আর কুই হোকের মধ্যে আমি কুয়ের দিকটা চেপে রাখতে চাইছি, কিন্তু সুইয়ের দিকটা কিন্তু অসম্ভব একটা বড় হরাইজনের মধ্যে আছে। এই যে আমি একদম উদাহরণ দিয়ে একটা ছোট্ট কথা বলি, মানে বেশিক্ষণ নেবো না। সেটা হচ্ছে যে একটা মনে করুন একটা পেসমেকার আছে আমার বাবার বা মায়ের বুকে, এবার সেটা বদলাতে হচ্ছে, চলছে না, বদলাতে হচ্ছে। তার একটা নতুন পেসমেকার লাগিয়েছে, ওই পেসমেকারটা আমি সায়েন্সের একজন ছাত্র হিসেবে দেখতে শুরু করলাম। আমার কিন্তু পেসমেকার সম্পর্কে তখন কোনো আইডিয়া নেই। এবার আমি তার পার্টসগুলো দেখলাম, খুললাম, ওটাকে আর কি আছে। এবার আমি চলে গেলাম একটু ইউটিউবে, পেসমেকার সম্পর্কে একটু জানলাম, তারপর আমি আরও ইন্টারেস্ট থাকলে একটা বই কিনলাম, তখন দেখলাম এইভাবেই কিন্তু আমরা কম্পিউটার শিখেছি, এইভাবেই কিন্তু আমরা মোবাইল শিখেছি। আজও বেশিরভাগ লোক কিন্তু মোবাইলের ভেতরে যদি 100টা জিনিস থাকে, 5টা জিনিস জানে, 95টা জিনিস জানে না, তখন সে খুলে নাড়াচাড়া করেন। যতক্ষণ না আপনি কিছু ধ্বংস করবেন, ততক্ষণ কিন্তু সৃষ্টি হয় না। সেই ছোটবেলায় গাড়ি ভেঙে দেখার মতো একদম। স্যার, আমরা প্রভাব নিয়ে তো কথা বললাম, কিন্তু প্রভাব খুব বেশি করে পড়েছিল কিন্তু কয়েক বছর আগে, যখন আমরা ব্ল্যাকবোর্ড ছেড়ে বাধ্য হয়েছিলাম স্ক্রিনের দিকে তাকাতে। সেখানে আমাদের সঙ্গে পরিচয় ঘটলো ওয়েবিনারের, মিটের, সেই বই খাতা, ব্ল্যাকবোর্ড সমস্ত কিছু দূরে চলে গেল, মানে বাধ্যতামূলকভাবে। সেটাও তো মানে এই দুটোর মধ্যে কোথাও আপনি পার্থক্য করতে পারেন? না, এটা তো পার্থক্য আছে। মানে আপনি যেটা বলতে চাইলেন যে বিশেষ করে প্যান্ডেমিকের সময় আমরা যতটা এই অনলাইন এডুকেশনে ঢুকেছি, একদম, হ্যাঁ, যেটা টেকনোলজি বেসড, সেটা আগে ছিল না। আগে মানুষের একটা ধারণা হচ্ছিল অনলাইন অফলাইন, কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে মানুষ বাধ্য হলো, কারণ এটা না করলে মানুষ আর বাধ্য হলো ক্যাম্পাস থেকে স্মার্ট ক্যাম্পাসে এবং এগোতে পারবে না। তাকে যে প্রথম হয়তো গ্রামের ছেলেদের খুব অসুবিধা হচ্ছিল, মানে ওদের কাছে কানেক্টিভিটি আছে না নেই, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তারাও এটাকে আয়ত্ত করতে বাধ্য হলো। হ্যাঁ, হয়তো উন্নত মানের স্মার্টফোন নেই, কিন্তু একটা স্মার্টফোন তারা জোগাড় করে নিল। এই জিনিসটা যখন হতো, তখন আমরা যখন স্কুল করতাম, আমাদের কিন্তু পড়ানো হতো চক, ডাস্টার আর ব্ল্যাকবোর্ড। আমরা মাস্টারমশাই ছবি আঁকতেন, মাস্টারমশাই সেটাকে এক্সপ্লেন করতেন, এবং মাস্টারমশাই নোটের আকারে ওটাকে লিখে যেতেন, ছাত্ররা নোট নিত, বাড়ি গিয়ে নোটটা পরিষ্কারভাবে মুখস্থ করতো। বুঝুক আর না বুঝুক, পরীক্ষার নম্বর পেতে গেলে ওই নোটটা মুখস্থ করতেই হবে। মুখস্থ করে যারা ভালো মুখস্থ করতো তারা সুন্দর দাঁড়িয়ে কমার সময় লিখে দিত, যারা ভালো মুখস্থ করতে পারতো না তারা একটু নিয়ে ঠিক আছে একটা মোটামুটি জায়গায় দাঁড় করাতো, আর যারা বুঝতেই পারতো না তারা ফেল করতো। এই ছিল ক্যাটেগরি, ঠিক আছে। কিন্তু এরপরে চলে এলো একটা গ্রিন কালারের বোর্ড, যেখানে আমরা ওই যে টর্চের মতন আমরা পয়েন্টার দিয়ে
আমরা দেখে দেখাতাম যে এটা প্রেজেন্টেশনের স্টাইলটা পাল্টাতে শুরু করেছিল। এবং আপনার মনে আছে নিশ্চয়ই যে ওই সময় কিন্তু ওভারহেড প্রজেক্টটা যেটাকে বলা হয় ওএইচপি সিট দিয়ে যেটা করা হতো, হ্যাঁ, যে আপনাকে একটা বড় স্ক্রিনে পাতা রাখতেন এবং ওই পাতাতে যা লেখা আছে ওটা বড় স্ক্রিনে গিয়ে রিফ্লেক্টেড হতো, ছেলেরা বেশ পরিষ্কার দেখতে পেতো, হ্যাঁ, এবং সেখান থেকে তারা করতো। এরপরে কিন্তু চলে এলো এই স্মার্ট বোর্ড ব্যাপারটা কতটা অনেকটা সুবিধা হয়ে গেল। সুবিধাটা হচ্ছে কি, নাম্বার ওয়ান, আপনি পড়াতে লিখছেন, আপনি বোর্ড থেকে একটা সার্কেল টেনে নিলেন, সার্কেলটা ছোট বড় হাত দিয়ে, মানে জাস্ট সেন্সর হিসেবে হাত দিয়ে বড় পারফেক্ট হচ্ছে। তার সঙ্গে আপনি একটা কোনো জিনিসকে টেনে নিয়ে অ্যামালগামেট করছেন, আপনি নতুন একটা কোলাজ সিস্টেমে সেটাকে বার করতে পারছেন। আপনি ওই পয়েন্টটাকে করতে গিয়ে আপনি উদাহরণটাকে ফট করে আনতে পারছেন, আপনি ওই উদাহরণটা আনতে পারছেন, এবং ওই পয়েন্টটাকে আপনি এস্টাবলিশ করতে গিয়ে আপনি দেখছেন যে ছাত্ররা আরেকটু জানতে চাইছে, যেটা এই মুহূর্তে আমার কাছে বইটা নেই, আপনি লাইব্রেরিকে অ্যাক্সেস করে নিচ্ছেন, ও বইটা খুলে আনলেন, বইটা পাতাটাকে আবার আপনি ইয়ে করে দিলেন, মানে স্ক্রিনে ফেলে দিলেন, এই স্ক্রিনে বইটার পাতা দেখেও ছেলেরা বুঝতে পারছেন, আপনি একটা ছবি নিয়ে এলেন, ছবিটা একদম সমুদ্রের তলায় কী হচ্ছে আপনি দেখাচ্ছেন। আরও কিছু যারা কোশ্চেন আছে, তাহলে আপনি আইডির কোনো একটা প্রফেসরকে মানে কানেক্ট করে দিলেন, স্যার আপনার কাছে দুটো প্রশ্ন আছে। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে গিয়ে আপনার মাথাটা যেমন কাজ করছে, অ্যাট দি সেম টাইম আপনার মাথাকে সাপোর্ট করবার জন্য টেকনোলজি আপনার পাশে এসে দাঁড়িয়েছে, এবং আপনি এডুকেশন হয়ে গেছে এনি টাইম এনিওয়্যার। আপনার কাছে ট্যাব আছে, আপনি ট্রেনে যাচ্ছেন, ক্লাস অ্যাটেন্ড করতে পারেননি, আপনি ক্লাস অ্যাটেন্ড করে নিচ্ছেন, ওই ট্রেনে বসেই ক্লাস অ্যাটেন্ড করছেন। আপনি বাড়িতে যাচ্ছেন, বাড়িতে গিয়ে ওই দিনে ক্লাস অ্যাটেন্ড করেননি, ট্রেনে কানেক্টিভিটি ছিল না, আপনার ডিপোজিটরি হয়ে আছে, ওটা ক্যাপচার্ড হয়ে আছে পুরো, রাত্রিবেলা আপনি পুরো ক্লাসটাই দেখে নিলেন, পুরো ক্লাসটাই বসে বলছে মাস্টারমশাই পুরোটা দেখে নিলেন, তখন কিছু বুঝতে পারলেন না, রাত্রিবেলা মাস্টারমশাইকে ফোন করে নিলেন বা একটা টেক্সট করে রাখবেন যে আমার এই কোশ্চেনটা আনসলভড হয়ে আছে। তো এই যে স্মার্ট টেকনোলজি, এটা কিন্তু মানব জাতির উন্নয়নের জন্য করা। একদম। আজকে একটা ছেলে কিন্তু মানুষ তো ব্যাকওয়ার্ড যেতে পারে না, আজকে আমার একটা ছেলে কিন্তু ইন্টেলিজেন্ট হয়ে গেছে আমাদের থেকে অনেক বেশি। আমরা ভাবি ওরা পাকা হয়ে গেছে, আমরা ভাবি ওরা হয়তো কিছু মানে সারাক্ষণ ধরে কম্পিউটার নিয়ে মোবাইল নিয়ে কী যে করে যায় এটা আমরা বুঝতে পারি না, ঠিক করছে না ভুল করছে, হতে পারে না। তার অ্যাট্রাকশনটা হয়ে গেছে এখান থেকে আমি আরও বেশি জানবো। কেন এই যে লাইক, এই যে শেয়ার বাড়ছে কেন? আপনি তো আপনার সম্পর্কে জানেন না। আপনার সব থেকে বড় হচ্ছে যা মানে কৌতূহল, আমি কে। তা আপনি একটা আপনার ছবি দিলেন, 100 লোক লাইক দিল, মানে আমি একটু হিরো। তার আগে পর্যন্ত আপনি জানেন না যে আপনি কে। এই মানুষের কৌতূহলটাকে কিন্তু কাজে লাগাচ্ছে ফেসবুক, এবং সেইখান থেকেই কিন্তু সে দেখছে যে 20টা লাইক পেয়েছিল, আরে আমার তো 50টা পাওয়া দরকার, তাহলে আমার মাথা কাটাতে হবে কী করলে এইটা কোন অ্যাঙ্গেলে। এবার খবরের কাগজে আগে রিপোর্টাররা বা জার্নালিস্টরা অ্যাঙ্গেল লিখতেন পেনে আর কালিতে, এখন অ্যাঙ্গেল তৈরি হচ্ছে টেকনোলজি ইউজ করে। ঠিক 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 সেইখানেই কিন্তু আমাদের কৃতিত্ব, আমরা এগোচ্ছি। হ্যাঁ, অবভিয়াসলি আমরা এগোচ্ছি। স্যার, অনেকগুলো প্রশ্ন আপনাকে বিচ্ছিন্নভাবে করলাম এবং আপনার আলোচনা থেকেও অনেক প্রশ্ন উঠে এলো, কিন্তু কয়েকটা প্রশ্ন আপনার জন্য রেখেছি আর কি, যেগুলো র্যাপিড ফায়ার হিসেবে আপনাকে করব। যদি জিজ্ঞেস করি যে আপনার প্রিয় একটা টেকনোলজি যেটা শিক্ষাক্ষেত্রে বিপ্লব এনেছে? ইন্টারনেট। দারুণ। অবশ্যই ইন্টারনেট না হলে আমরা আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম, সারা পৃথিবীকে কানেক্ট করি। একদম, অন্তর্জাল যেটাকে বলা। একদম। নেক্সট, শিক্ষার্থীদের মাথা কখন বেশি সক্রিয় থাকে, সকালে না রাতে? এটা অনেক উত্তর আছে। প্রথম কথা হচ্ছে গিয়ে শিক্ষার্থীর বয়স কত, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একজন শিক্ষার্থীর বয়স যদি আমি বা আপনি হন, যারা ম্যাচিওর, তাদের কোনো সময় ওইভাবে থাকে না, তাদের তাগিদের ওপর। আমার প্রেজেন্টেশন দিতে হবে, এক্ষুনি পড়তে হবে, সুতরাং ওদের কিন্তু ওই সময়ে তাগিদ বা প্রয়োজন অনুযায়ী ওরা তখন সবথেকে বেশি ফোকাস। আমি ক্লাস 5 একটা বাচ্চা পরীক্ষা দিতে যাবে, তার ক্ষেত্রে কিন্তু তাগিদ নেই। তার ক্ষেত্রে হচ্ছে মাথা ঠান্ডা রেখে জিনিসটা বোঝা, সেজন্য তাকে সকালে পড়তে হবে, ভোরবেলা ঠান্ডা মাথায়, যখন কোলাহল নেই। হ্যাঁ, যদি সে বিজ্ঞান নিয়ে চর্চা করছে বা কমার্স পড়ছে, তাহলে 10টার পর রাত্রিরে, তখন কিন্তু সে ঠান্ডা মাথায়, কেউ নেই, ঘুমোচ্ছে, কোনো কোলাহল নেই,
অঙ্কের একটা জটিল প্রবলেম সলভ করতে হচ্ছে তাকে, অ্যাস্ট্রোনমির একটা জটিল প্রবলেম সলভ করতে হচ্ছে, মহাকাশের একটা এয়ারোস্পেসের জটিল প্রবলেম সলভ করতে হচ্ছে। আমি জিনিসটা খুব সাধারণভাবে নিতে পারছি, মানে অনেক কিছু তাই করতে হতে পারে। তখন দেখবেন গভীরতা, এই জন্য বলে না ধ্যান সবসময় গভীরতা, কারণ গভীরতা কিন্তু কনসেপ্ট, মানে ফলে আমি বলবো এটা নির্ভর করে কখন হয়, ডিপেন্ড সেটা কখন কার দরকার হচ্ছে, কোন বয়সের ছেলের দরকার হচ্ছে, কোন পরিস্থিতিতে সে এটাকে করছে। ওকে, নেক্সট। আপনি যদিও আপনার উত্তর এটা দিয়ে দিয়েছেন, তবুও কোশ্চেনটা আপনাকে করি একবার, পাঠ্য বই নাকি ই লার্নিং? না, দুটোই দরকার, পাঠ্য বইও দরকার, ই লার্নিংও দরকার। পাঠ্য বই দরকার কারণ আমরা অভ্যস্ত, পাঠ্য বইয়ের যে রস সেটা যুগ যুগ ধরে মানুষ কিন্তু করেছে, কয়েক হাজার কোটি বছর ধরে মানুষ পাঠ্য বই নিয়ে আসে, সেই প্যাপিরাস থেকে আরম্ভ করে এখনও পর্যন্ত কিন্তু পড়েই আসছে। এটা একটা ভীষণ দরকার, আমরা তো পাল্টে দেবো, ওটা মানে জিনের মধ্যে ঢুকে গেছে। আর ই লার্নিং মানে কি? ই লার্নিং মানে হচ্ছে কি পাঠ্য বইটাকে আমি একটা ইন্টারনেট কপি করা, আরও হচ্ছে অনেক কম স্পেসের মধ্যে রেখে নেওয়া। ঠিক, সেটা সব থেকে বড় কথা। খুব ইন্টারেস্টিংলি আপনাকে যদি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে যা লিখেছেন সেটা 2 জিবিতে চলে আসে। 2 জিবিতে চলে আসে, স্বাভাবিক, একদম ঠিক বলেছেন। মানে এই জন্য কম কম জায়গায় আমি এটাকে রাখছি। আর ই লার্নিংয়ে আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাক্সেসিবিলিটি বিরাট। আপনি একটা সাবজেক্টকে সার্চ করছেন গুগলে, আপনি 1000 পাচ্ছেন, লিঙ্ক পাচ্ছেন, যেটাতে কিন্তু আপনার প্রশ্নটাকে ডিল করা হচ্ছে। সুতরাং সেটা আপনি ওই বই এত আপনি পাবেন না বাইরে। আপনি কিনতে গেলে আপনি সমস্ত বিক্রি টিক্রি করার পরে 50 বার আপনাকে জন্মে বিক্রি করলে তবে পাবেন। কিন্তু আপনি ভেবে দেখুন, আপনার কাছে ওইটা চলে আসছে, আপনি এর মধ্যে রেলিভেন্ট পয়েন্টগুলোকে নিয়ে নিচ্ছেন। এখন আরও সুবিধা, কপি করে নিচ্ছেন, পেস্ট করে নিচ্ছেন, ওয়ার্ডে জড়ো করছেন, আরেকটা বই বানিয়ে ফেলছেন। নেক্সট কোয়েশ্চেন স্যার, বুদ্ধিমত্তা বাড়াতে বেশি কার্যকর মেডিটেশন নাকি ভিডিও গেম? দুটোই। তার কারণ মেডিটেশন ফোকাসটা তৈরি করে, গেম স্ট্র্যাটেজি তৈরি করে, এটা পুরো আলাদা। মেডিটেশনটা আপনাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে যে আপনি জিনিসটার উপর কনসেন্ট্রেশন করছেন, আপনি জিনিসটাকে আত্মস্থ করছেন, আপনি জিনিসটাকে গভীরভাবে অনুভব করছেন এবং আপনার শারীরিক ও মানসিক উন্নতির কাছেও এটা কাজে লাগছে। আর গেম আপনাকে প্রোগ্রামিং শেখাচ্ছে, আপনাকে লজিক শেখাচ্ছে, আপনাকে অ্যালগরিদম শেখাচ্ছে, আপনাকে স্ট্র্যাটেজি শেখাচ্ছে, আপনাকে সেলস শেখাচ্ছে, কীভাবে এটাকে বিক্রি করেন সেটাও শেখাচ্ছে, আপনাকে প্রতিযোগিতা শেখাচ্ছে, কাকে হারাবেন, বড় সে গাড়িটা উল্টে যাবে কি যাবে না সেটাও শেখাচ্ছে। গেমিংয়ের মধ্যে যারা গেমিং তৈরি করে এবং যারা গেমিংয়ের মধ্যে আছে, সেটা খুবই দরকার, মানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর মেডিটেশনটা দরকার মানসিক এবং শারীরিক একটা ফোকাস তৈরি করার, যেটা তার ভেতর থেকে আসে এবং ঠান্ডা মাথায় সেটাকে অনুভব করতে শুরু করে। সেখানেও কিন্তু সে প্রতিযোগিতায় জিতে যাবে। খুব ভালো মেডিটেশন যে জানে সে কিন্তু অনেক কিছু করতে পারে যেটা সাধারণ মানুষ করতে পারে। প্রশ্ন শেষ। দারুণ লাগলো স্যার আপনার সঙ্গে কথা বলে, এবং যারা এই মুহূর্তে আমাদেরকে পর্দায় দেখলেন তাদেরও আশা করি খুব ভালো লেগেছে। এরকম আলোচনা আমাদের চলতে থাকবে, দেখতে থাকুন। সকলে ভালো থাকবেন, নমস্কার।